তাহলে আমাদের ফিরে আসলাম আমরা বিরতির পর। বিরতি আমাদের শেষ, এই ছবির আর দরকার নাই। তো এটা ঘোষণা হচ্ছে আমরা ইমিউনোলজি শুরু করতে যাচ্ছি সামনের সপ্তাহ থেকে। যদি কেউ ইমিউনোলজি পড়তে চান তাহলে অবশ্যই যোগ দিবেন আশা করি। ইমিউনোলজি খুব মজার সাবজেক্ট। তো এখন আমরা আসল ভালো লাগার জায়গাতে আসবো আর কি। এতক্ষণ অনেক থিওরি দিছি তো হয়তো ভালো লাগে নাই। আমরা আসলে এই সিরিজে দেখবো কি? দেখবো হচ্ছে এগুলো, রিদম দেখবো, রেট দেখবো, কন্ডাকশন ইন্টারভাল কেমন, কার্ডিয়াক অ্যাক্সিস কেমন, কিউএফ কিউআরএস কমপ্লেক্স, এসটি সেগমেন্ট এবং কিউএফ। এগুলো হচ্ছে বেসিক্যালি দেখার জায়গা। তাহলে একটা ইসিজি ওয়েভ হচ্ছে এরকম, আমরা একটা ইসিজি ওয়েভ। তো এখানে এই যে ডিউরেশন গুলা, এগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো তো আমরা জানতেইছি যে ডিপোলাইজেশন রিপোলাইজেশন মিলে এগুলো তৈরি হইতেছে। তো হার্ট একটা সময় মেনটেন করে চলে, কার্ডিয়াক সাইকেল। তো যদি গতি বেড়ে যায়, সাইকেল টাইমটা কমে যাবে। ইভেন টাইম বাড়লেও ঝামেলা, টাইম কমলেও ঝামেলা, হার্টের ফিলিং টাইম, এইসব নানা একটা কাহিনী আছে। তো রিদমটা আমরা প্রথমে আসি, রিদম দেখবো কি দিয়ে, বা রিদম কিভাবে বুঝবো যে হার্টের রিদম ঠিক আছে নাকি নাই। রিদমটা হচ্ছে সবচেয়ে সহজ। সেটা হচ্ছে আমরা এই যে একটা আর আর একটা আর, এই দুইটা আর এর মধ্যে ইন্টারভাল দেখবো। এই কয়েকটা দেখলেই হবে, এটা এমন ফিক্সড কিছু নাই। বলা আছে যে 1.5, মানে ঘরের মতো যদি বিচ্যুতি টিচ্যুতি হয় সমস্যা নাই, দুইয়ের বেশি না গেলেই হয়। তো এই সূত্র জানার দরকার নাই, মূল কথা হচ্ছে আপনার চোখে দেখে যদি মনে হয় যে দুইটা আর ইন্টারভাল ঠিক আছে। আর মানে তো ভেন্ট্রিকুলার বিট, মানে পিকিউআরএস যার মানে কম, মানে ভেন্ট্রিকুলার পাম্প করতেছে। যদি আপনার দেখে মনে হয় যে ঠিক আছে, এই যেমন ধরেন এখানে কত, 1 2 3 4, ধরেন 5টা বড় ঘর আছে। পরেরটাও দেখলে এটা এরকম মাঝখানে 5টা লার্জ স্কোয়ার, তারপর 5টা লার্জ স্কোয়ার। যদি দেখেন তাহলে বুঝবেন যে রিদম ঠিক আছে। আর রিদম ঠিক থাকলে রেট কেমন, এটা একটা ব্যাপার। রিদম আর রেটে যাওয়ার আগে আমরা এই ঘরের হিসাবগুলো একটু বোঝা জরুরি। পরে আমরা সব দেখতেছি। ঘরের হিসাব হয়তো জানেন সবাই, তারপর আমরা একটু একটু আলাপ না করলেই নয়। তারপরে এসে আমরা এটাতে আবার ফিরবো যে ঠিক আছে। এই যে ঘর দেখতেছি আমরা, তো এই যে দাগ দেখা যাচ্ছে তো, না বোঝা যাচ্ছে তো আশা করি। তো এই দাগগুলো যেগুলো লাল বর্ডার দেওয়া, মানে একটু প্রমিনেন্ট দাগ যেগুলো, সেগুলো হচ্ছে পিঙ্ক কালার। হ্যাঁ, পিঙ্ক কালার। এই যে লাল যে আমরা বড় বড় মানে একটু তুলনামূলক একটু মোটা দাগগুলো দেখতে পাচ্ছি, এগুলো এগুলো হচ্ছে তাহলে একটা স্কোয়ার তৈরি করছে, তাই না? এটা একটা স্কোয়ার। এগুলো হচ্ছে লার্জ স্কোয়ার। এগুলো হচ্ছে এক একটা লার্জ স্কোয়ার। মাঝখানে অনেকগুলো ছোট ছোট ডট 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 দেখা যাচ্ছে নিশ্চয়ই, বা বড় করে যদি দেখি। Sorry. তো এই ডট 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 তাহলে অনেকগুলো ঘর, এগুলো হচ্ছে স্মল স্কোয়ার। লার্জ স্কোয়ার আর স্মল স্কোয়ার আমরা ব্যাপারটা বুঝলাম। কারণ তাহলে একটাতে 5টা করে আছে আর কি, তাহলে 5 5 25টা, তাহলে 25টা দুটাতে আছে এরকম। লার্জ স্কোয়ার মানে 5টা স্মল স্কোয়ার করে আছে। তো এগুলো তো আমরা আসবো। তার আগে আমরা একটু এটা দেখি যে হাতে আঁকি, হাতে একটু এঁকে রেখেছি, সেটাতেই আমরা দেখি। ধরলাম এটা আমি হাতে আঁকা আর কি। তাহলে এখানে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে কোনটা লার্জ স্কোয়ার কোনটা স্মল স্কোয়ার। যদি এরকম 1 2 3 4 5, 1 2 3 4 5, তার মানে আমার, আচ্ছা, তার মানে 1 2 3 4 5, এইটা, এটা ধরলাম তাহলে আমার একটা লার্জ স্কোয়ার। ওই লার্জটাকে আবার বড় করলাম আর কি। এটা আমার হচ্ছে এখন লার্জ স্কোয়ার। লার্জ স্কোয়ারের ভিতরে তাহলে এরকম 5টা করে ঘর আছে, 1 2 3 4 5। এই যে এইটা তাহলে আমার একটা স্মল স্কোয়ার। তাহলে স্মল স্কোয়ারের এই দুই দিকেই, এদিকে মানে হরিজন্টাল যদি ভার্টিক্যালি ধরি, এগুলো হচ্ছে 1 মিলিমিটার করে লেন্থ। 1 মিলিমিটার, এদিকে 1 মিলিমিটার, এদিকে 1 মিলিমিটার, এগুলো হচ্ছে স্মল স্কোয়ারের লেন্থ। তার মানে 1 মিলিমিটার স্কোয়ার একটা স্মল স্কোয়ারের ক্ষেত্রফল। এখন এইটা, এই লেন্থ যেটা, এটা তো একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যকে আমরা সময়ে কনভার্ট করছি। দৈর্ঘ্যকে সময়ে কনভার্ট করলাম কিভাবে? আমরা যে বললাম যে এই যে আমরা যে একটু আগে বললাম যে এরকম আমার একটা, ধরো দেখ গ্যালভানোমিটারের নিডেল, নিডেল। তো এদিক দিয়ে আমার পেপার যাচ্ছে। তো পেপার গেলে পেপারের উপর গ্যালভানোমিটার নিডেল এরকম মুভ করতেছে, হয় উপরে নয় নিচে, আপওয়ার্ড ডিফ্লেকশন অথবা
ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। পেপারটা এরকম মুভ করতেছে, এদিকে সে ডিফ্লেকশন করতেছে, তাহলে এরকম কিছু ওয়েভ তৈরি হবে। এখন এই পেপারটা কতটুকু দ্রুত মুভ করতেছে, কতটুকু দ্রুত মুভ করতেছে? পেপারটা মুভ করতেছে 25 মিলিমিটার পার সেকেন্ড। পেপারটা মুভ করতেছে 25 মিলিমিটার পার সেকেন্ড। তার মানে এটা যদি একটা ইসিজি পেপার হয়, ইসিজি পেপারটা যদি ধরা যাক এদিক দিয়ে মুভ করতেছে, এখানে ধরা যাক গ্যালভানোমিটারে কাটা আছে, এটাই ধরলাম কাটা, সে হয় উপরের দিকে উঠবে কাটা, অথবা নিচের দিকে নেমে ডিফ্লেকশন তৈরি করবে। তাহলে এই ইসিজি পেপারটা এভাবে মুভ করতেছে, তাহলে প্রতি সেকেন্ডে ইসিজি পেপারটা যাইতেছে 25 মিলিমিটার। তার মানে এরকম 5 ঘর, 5 মিলিমিটার যদি 1 মিলিমিটার করে, তারপরে তাহলে 10, এরকম 20, 25, তাহলে ধরলাম এখানে 25 ধরলাম, ধরলাম আর কি। তাহলে এতটুকু পেপার ইসিজি মেশিনে মুভ করতেছে প্রতি 1 সেকেন্ডে, সেখানে 25টা ছোট ঘর আছে। তাহলে যদি আমরা এটা ঐকিক নিয়মে হিসাব করি, যে 25 মিলিমিটার রাস্তা সে পার করে 1 সেকেন্ডে, ঐকিক অঙ্ক। তাহলে 1 মিলিমিটার পার হতে তার কত সময় লাগবে? 1/25 নাকি? এটা ঐকিক নিয়ম। তাহলে 25 দিয়ে 1 কে ভাগ দিলে কত হয়? 25 তো আর 1 দিয়ে যাবে না, তাহলে পয়েন্ট একটা জিরো নিলাম, হয় না, আরেকটা জিরো নিলাম, আরেকটা জিরো নিলাম, তারপরে 4 25 100। তার মানে 1 মিলিমিটার রাস্তা তার পার হইতে সময় লাগবে 0.04 সেকেন্ড। তাহলে এই যে স্মল স্কোয়ারের যে কোনো একটা ঘর সমান, যে কোনো একটা ঘর যে কোনো একটা লেন্থ সমান 0.04 সেকেন্ড। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে 25 মিলিমিটার যদি যায়, তার মানে 1 মিলিমিটার যায় হচ্ছে 0.04 সেকেন্ড, তার মানে একটা ঘর সমান 0.04 সেকেন্ড। কারণ আমি যদি বলি তাহলে 1 মিনিট, যদি 1 মিনিট হিসাব করতে বলি, তাহলে কি হবে? 60 সেকেন্ডে কয় মিনিট? 1 মিনিট। তাহলে 60 সেকেন্ডে কতটুকু যায় বা কয় ঘর যায়, এরকম আর কি। তাহলে আরেকটা জিনিস বলি তো, যে 25 মিলিমিটার, 25 মিলিমিটার যদি যায় 1 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে কয় মিলিমিটার যায়? তাহলে তো আমরা বুঝবো 1 মিনিটে কতটুকু যায় নাকি? মানে সবই সহজ হিসাব। তাহলে 25 মিলিমিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে যায় কত মিলিমিটার? গুণ দিই আমরা, 6 25-150 তো নাকি, সাথে একটা শূন্য, 4 25-100 যদি হয়, 6 25-150, তাহলে 1500 মিলিমিটার। এটা ক্লিয়ার হইলাম কিনা? এই হিসেবগুলো পরে লাগবে আর কি, বুঝাইতেছি হিসেবগুলো কোথেকে আসছে, মানে আউট অফ নোহোয়্যার থেকে আসে না এটা। তাহলে 25 মিলিমিটার যায় 1 সেকেন্ডে, বা 1 সেকেন্ডে যায় 25 মিলিমিটার, 60 সেকেন্ডে যায় 60 × 25, মানে 1500 মিলিমিটার। তার মানে এই ইসিজি পেপারের 1 মিনিটে, 60 সেকেন্ড মতো 1 মিনিট, 1 মিনিটে ইসিজি পেপারটা পাস করে 1500 মিলিমিটার জায়গা, বা 1500 স্মল স্কোয়ার। এইটা যদি একটা স্মল স্কোয়ারের লেন্থ, তার মানে 1500 মিলিমিটার মানে এরকম 1500টা দাগ, মানে 1500টা স্মল স্কোয়ার এস। তাহলে 1 মিনিটে পাস করবে 1500 স্মল স্কোয়ার, তাহলে লার্জ স্কোয়ার কয়টা পাস করবে? কোথায় হিসাব? একটা লার্জ স্কোয়ারের মধ্যে 5টা স্মল স্কোয়ার, 1 2 3 4 5, তাহলে 5টা স্মল স্কোয়ার মিলে হয় একটা লার্জ স্কোয়ার। তাহলে 1500 স্মল স্কোয়ার মিলে কটা লার্জ স্কোয়ার? 1500/5, মানে 300। তাহলে 300 লার্জ স্কোয়ার সমান 1500 স্মল স্কোয়ার সমান 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 1 মিনিটে 300 লার্জ স্কোয়ার যায়, 1 সেকেন্ডে যায় 25 মিলিমিটার, বা 25 স্মল স্কোয়ার, বা 5 লার্জ স্কোয়ার। এটা ক্লিয়ার হইলাম কিনা? 1 সেকেন্ডে যায় 25 মিলিমিটার, 25 মিলিমিটার মানে 25টা স্মল স্কোয়ার, তার মানে 5টা লার্জ স্কোয়ার। তার মানে 1 সেকেন্ডে যায় 5টা লার্জ স্কোয়ার, তার মানে 5টা লার্জ স্কোয়ার সমান 1 সেকেন্ড। আমরা আরেকটা ভাবে বের করতে পারি এটা, সেটা কি? একটু আগে আমরা হিসাব করে বের করছিলাম যে একটা স্মল স্কোয়ার সমান 0.04 সেকেন্ড। তাহলে একটা লার্জে আছে 5টা স্মল স্কোয়ার, তাহলে 5টা স্মল স্কোয়ার সমান কত?
0.04 ইন্টু 2 5, সেকেন্ড। তাহলে 0.2 সেকেন্ড। 5×4 = 20, তাই তো? 2 ঘর বা পয়েন্ট, তাহলে 2 ঘর পয়েন্ট দিলাম, 0.20 সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের আজকে, মানে ওই 300, 1500 এবং এই যে 0.04, 0.20, এগুলো হচ্ছে আমাদের খুব কাজে লাগবে বুঝতে। তাহলে এগুলো, এই অঙ্কগুলো আমার মানে মুখে মুখে করে ফেলা লাগবে, মুখে মুখে করে ফেলা লাগবে। আমাদের একটা স্মল স্কোয়ার তাহলে কত? 0.04 সেকেন্ড। তাহলে দুইটা স্মল স্কোয়ার কত? 4×2 = 8, 0.08। তিনটা স্কোয়ার স্কোয়ার মানে কত বলেন? 3×4 = 0.12। 0.12, 12। চারটা মানে 0.16, পাঁচটা মানে 0.16। 0.20। 0.20, তাহলে পাঁচটা মানে হচ্ছে একটা লার্জ স্কোয়ার। তাহলে পাঁচটা স্মল স্কোয়ার মানে হচ্ছে একটা লার্জ স্কোয়ার, মানে 0.2 সেকেন্ড। তাহলে আমরা যদি বলি কোন একটা, এই যে কার্ডিয়াক ইভেন্ট গুলো আমরা পড়তে দিই, পি কিউ আর এস টি, ধরলাম পি আর ইন্টারভাল, যদি আমি বলি পি আর ইন্টারভাল নর্মাল হচ্ছে 0.20 সেকেন্ড, তার মানে কি? তার মানে পি আর ইন্টারভাল এই 5 ঘরের মধ্যে থাকা লাগবে। এই 5 ঘর না, মানে যে কোনো 5 ঘরের মধ্যে থাকা লাগবে, কারণ 5 ঘরের ডিউরেশন সময়ের অনুপাতে 0.20 সেকেন্ড। আমি যদি বলি কারো একটা ডিউরেশন 0.08 সেকেন্ড, কোন একটা কমপ্লেক্স ধরলাম, আমি বললাম যে কিউআরএস কমপ্লেক্স, এর নর্মাল ডিউরেশন 0.08 সেকেন্ড, বললাম কথার কথা। তার মানে কি? 0.08 সেকেন্ড মানে দুইটা স্মল স্কোয়ার, মানে কিউআরএস 2 কমপ্লেক্স যদি স্মল আমি, স্কোয়ার। তার মানে এর মধ্যে কিউআরএস থাকা লাগবে, তাহলে সেটা নর্মাল। এর মানে হচ্ছে এটা। এখন আমি যদি বলি 0.10 সেকেন্ড কারো ডিউরেশন, তাহলে কি হবে? কত দূর? মানে কয় স্মল স্কোয়ার? 2.4, দুইটা এবং আরেকটার অর্ধেক স্মল অর্ধেক, স্কোয়ার। তার মানে আড়াই ঘর লাগবে, কারণ 0.04, 0.08, 0.12 না, মানে 0.8 আর 12 মাঝখানে 0.10, তার মানে আড়াই ঘর। তার মানে আড়াই ঘর, তাহলে সেকেন্ড হিসাব করলে এরকম। আমি বললাম যে 0.40 সেকেন্ড, তার মানে কয় ঘর? সঙ্গে সঙ্গে হিসাব করে ফেলা লাগবে, এটা সোজা হিসাব। 0.20 মানে 5 ঘর, 0.40 মানে 10 ঘর। তার মানে এখান থেকে এখান পর্যন্ত আসলে এটা ডিউরেশন কত? 0.40। ঠিক আছে, তাহলে এই ডিউরেশনটা বুঝলাম। আর লম্বা লম্বি ডিউরেশনের হিসাব কি? লেংথের হিসাবটা কি? লেংথের হিসাব হচ্ছে এটা ভোল্ট। 1 এদিকে মিলিমিটার। দেখবো, এদিকে দেখবো ভোল্ট, 1 ভোল্ট। আর এদিকে দেখবো এই যে 1 মিলিমিটার যে মিলিমিটার। ঘরটা, এই 1 মিলিমিটার মানে 0.1 ভোল্ট, হ্যাঁ, 0.1 মিলিভোল্ট। 1 মিলিমিটার মানে 0.1, তা 10 মানে 1 মিলিভোল্ট। 0.1 মিলিভোল্ট হচ্ছে 1 ঘর। তাহলে এরকম 10টা ঘর মানে, 10টা ঘর মানে 1 মিলিভোল্ট, নাকি? ক্লিয়ার তো এটা? হুম। তাহলে এই জন্য এই হিসাবগুলো জানা দরকার। এখন আমরা আমাদের আগের জায়গায় ফিরে আসি। আচ্ছা, রেট রিদমে আমরা এই ব্যাপারটা আবার বলবো, তার আগে এটা একটু বলে নেই। ধরা যাক আমি দেখলাম এরকম শর্ট, সহজ করে রাখি, এটা কিউআরএস কমপ্লেক্স, এটা কিউআরএস কমপ্লেক্স, এটা কিউআরএস কমপ্লেক্স, এটা কিউআরএস, এরকম দেখলাম আর কি। তাহলে এটা কি রিদম রেগুলার না ইরেগুলার? দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি সবগুলোর আর আর ইন্টারভ্যাল, এগুলো তো আর নাকি? রেগুলারই মনে হচ্ছে। রেগুলার মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে রেগুলার। তো বোঝা যাচ্ছে রেগুলারই হবে। এই যে 1 2 3 4 5, 5টা লার্জ স্কোয়ার, 1 2 3 4 5, 5টা লার্জ স্কোয়ার, 1 2 3 4 5, তার মানে রেগুলার রিদম। রিদমটা হচ্ছে রেগুলার অথবা ইরেগুলার। এখন কারো যদি মাঝখানে এটাও এরকম থাকতো, তাহলে কি রেগুলার বলা যাইতো? বলা যাইতো না, না, তাহলে এটা ইরেগুলার। ইরেগুলার। রিদমটা সমস্যা না, সমস্যা হচ্ছে রেট। রেট তো মেশিন মেপে দেয়, কিন্তু আমরা মাপবো কিভাবে রেট? রেট মাপবো কিভাবে? ধরা যাক কারো একটা আর ওয়েভ হচ্ছে এইটা, তারপরে আর ওয়েভ হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, রেগুলার রিদম মনে করা হয়। রেগুলার না এটা? দেখে বোঝা যাচ্ছে না রেগুলার? মোটামুটি অলমোস্ট গ্যাপ সমানই আছে, রেগুলার। রেগুলার। তাহলে আর আমরা রেট বের করবো কিভাবে, যেটা রেট কত?
তাহলে আর আর গ্যাপ মানে একটার সাথে আর এর সাথে আরেকটার মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার দেখেন তো? দুইটা। দুইটা লার্জ স্কোয়ার। তাহলে আমরা একটু আগে বললাম যে 300 লার্জ স্কোয়ার সমান 1 মিনিট, নাকি? 300 লার্জ স্কোয়ার সমান 1 মিনিট আমরা একটু হিসাব করে বের করে দিছি, নাহলে আবার দেখেন গিয়ে। হ্যাঁ, এক কারণ মিনিট। 1 মিনিট 300 লার্জ স্কোয়ার, তাহলে এখানে লার্জ স্কোয়ার দুইটা, তাহলে দুইটা লার্জ স্কোয়ারের মধ্যে একটা আর তৈরি হয়, তাহলে 300-র মধ্যে কয়টা হবে? 300 বাই 150টা। 2 মানে 150টা। 300 লার্জ স্কোয়ারে আর তৈরি হবে তাহলে 150টা, তার আর তৈরি হওয়া মানে তো হার্টবিট, তার মানে হার্টবিট বা হার্ট রেট কত? 150। 150, 150। এখন যদি এরকম না হয়, এরকম হইতো, এরকম আরো তাহলে কত তার হার্ট হার্ট রেট? এই তো 300। 300 বাই মাঝখানে কত, একটাই গ্যাপ না, একটা করে লার্জ স্কোয়ার এক। না, তার মানে হুম, 300। 300। তাহলে প্রতি লার্জ স্কোয়ারে একটা, তাহলে লার্জ স্কোয়ার 1 মিনিটে থাকবে 300টা, তাহলে 300 বাই 300টা 300। তাহলে যদি এরকম হয়, সোজা হিসাব আর কি, তিনটা তিনটা করে গ্যাপ থাকলে তাহলে 300/3 100। 100, সোজা হিসাব। তাহলে হার্ট রেট আমরা এভাবে বের করবো। অথবা যদি হার্ট রেট খুব বেশি ফাস্ট হয়, খুব বেশি যদি ফাস্ট হয় হার্ট রেট, সেটা কিরকম? আমার কলম তো মোটা, কলম একটু দেখি চিকন করে নিই। আচ্ছা, চিকন করার দরকার নেই, জাস্ট বুঝলেই হবে। তাহলে এখানে একটা আর তারপরে আরেকটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে, এরকম মানে খুব ফাস্ট। হুম, আপনি বুঝতেই পারতেছেন না কয়টা লার্জ স্কোয়ারের মাঝখানে, এরকম হইতে পারে না? লার্জ স্কোয়ারের চেয়ে ছোট, মানে অনেক, মানে লার্জ স্কোয়ার দিয়ে ভাগ করতে পারতেছেন না, যে আপনি গুনতে হুম। পারতেছেন না, এটা তো লার্জ স্কোয়ার পড়ে না, একটার সাথে একটার মধ্যে ছোট স্কোয়ার, এক ঘর এক ঘর এক ঘর, এরকম। তখন আপনি তাহলে ওই একই হিসাব, যেহেতু ছোট স্কোয়ার দিয়ে ভাগ করতেছেন, তাহলে হিসাব করবেন কি? 1500 1500। স্মল স্কোয়ারে 1 মিনিট, তাহলে 1500 ভাগ, ধরেন স্মল স্কোয়ার আছে চারটা বা তিনটা, দুটা এর মাঝখানে তিনটা করে আছে, তাহলে 3 ভাগ 1500 মানে হচ্ছে 500। তাহলে তার হার্ট রেট কত? 500। জাস্ট কথা কথা বললাম আর কি। তাহলে বুঝলাম এখন, এটা তো রেগুলার রিদম, সবগুলোই তো রেগুলার রিদম দেখলাম। এখন রিদম যদি ইরেগুলার হয় তাহলে কি হবে? রিদম যদি ইরেগুলার হয়, ধরা যাক এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, বেশি স্লো, মাঝখানে এই একটা, এরকম যদি হয়, এরকম ইরেগুলার, তাহলে হার্ট রেটটা বের করবো কিভাবে? তাহলে আমরা তো আসলে ইসিজি স্টিপ, আচ্ছা এগুলো দেখবো, এই যে রিদম রেট এগুলো সব দেখবো কোন লিডে? লিড 2। লিড টু লিড তে। 2 একটা আলাদা করে দিয়ে দিবে, ওটাই আপনি দেখবেন। তো সেই লিড 2 আর কত বড় দিবে? যদি 300 লার্জ স্কোয়ার দিতে হয়, আমার তো এই পেজ অনেক বড় হয়ে যাবে, অত তো আর দেয় না আমাদেরকে, আমাদেরকে দেয় কম। আমরা 300 স্কোয়ার গুনে দেখতে পারবো না, 300 স্কোয়ার গুনে দেখা খুব কষ্ট। আপনি কি গুনবেন নাকি যে 300 লার্জ স্কোয়ার কই আছে, গুনে দেখি কয়টা এর মধ্যে আর ওয়েভ আছে, সব মিলে গুনি কয়টা? তা তো হয় না। তখন আপনি করবেন কি, 6 সেকেন্ডে কয়টা আর আর ওয়েভ পান, সেইটা 6 সেকেন্ড করে এভারেজ হিসাব করবে। 6 সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড মানে কি? 5টা লার্জ স্কোয়ার মানে কি পয়েন্ট, নাকি? 5টা লার্জ স্কোয়ার মানে কি? সরি, 1 সেকেন্ড আসলে বলছি না, মনে নাই? একটা স্মল স্কোয়ার সমান 0.04 সেকেন্ড, তাহলে একটা লার্জ স্কোয়ার সমান 0.2 সেকেন্ড, তাহলে 5টা লার্জ স্কোয়ার সমান 5 গুণন দিলে 5 × 2 = 10, একের পর শূন্য মানে 1 সেকেন্ড। বললাম এক না সেকেন্ড 25টা? হ্যাঁ, তাহলে 5টা লার্জ স্কোয়ার সমান 1 সেকেন্ড। তাহলে আপনি দেখেন দেখেন তো, এখান থেকে যদি আমি গোনা শুরু করি, 1 2 3 4 5 মানে কি 1 সেকেন্ড হইলো? হ্যাঁ, 1 2 3 4 5, 2 সেকেন্ড হইলো। 1 2 3 4 5, 3 সেকেন্ড হইলো। 1 2 3 4 5, 4 সেকেন্ড হইলো। 1 2 ধরলাম, এখানে 5 সেকেন্ড হইলো। ঠিক আছে, বা এদিকে আরো এঁকে নিলাম, ধর 6 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এইটা টোটালটা কত হলো? 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে আমি গুনবো মানে 30টা লার্জ স্কোয়ার। লার্জ স্কোয়ার, 30 লার্জ স্কোয়ার। 6 সেকেন্ডে 30টা লার্জ স্কোয়ার, তাহলে 6 সেকেন্ডে আমি গুনবো যে কয়টা আর ওয়েভ আছে।
গুনলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। হুম, তাহলে 6 সেকেন্ডে যদি 12টা পাই এভারেজ করে ফেলবো, তাহলে 60 সেকেন্ডে কয়টা পাবো? 10 দিয়ে গুণ দিব। 10, 6 10-এ 60, 12 10-এ 120। তাহলে এই হলো আমার ইরেগুলার ক্ষেত্রে হার্ট রেট হিসাবের নিয়ম। না বুঝলে আবার বলতে পারি, বুঝলে তো বুঝছেন। না, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি আহ এই গেল। হ্যাঁ, এই যে রেট রিদম আমাদের হইলো। তো এখন আমরা একটু এগুলো আসলে পড়ে নেবেন, আমি জাস্ট একটু মনে রাখার জন্য সহজ করে বলবো, আপনি পড়ে নেবেন। এই যে পি ওয়েভ, পি ওয়েভের নর্মালি হচ্ছে বলা হয়, সহজে মনে রাখার জন্য মনে রাখবেন, আড়াই বাই আড়াই। হয়ে গেল। পি ওয়েভের ডিউরেশন কি? 2.5 × 2.5। মানে পি ওয়েভ এদিকেও আড়াই ঘর, এদিকেও আড়াই ঘর, ঘোড়ার চালের মতো। ঘোড়া যেমন দাবা খেলায় আড়াই ঘর যায়, পি ওয়েভ হলো সেই রকম, আড়াই বাই আড়াই। মানে ওর এটাই হচ্ছে লেগ। তো আড়াই মানে কত? আড়াই ঘর মানে কতটুকু সময় হিসেবে? 0.1 সেকেন্ড। 0.10 সেকেন্ড, হ্যাঁ। তাহলে পি ওয়েভ 0.10 সেকেন্ড, মনে রাখার জন্য এর চেয়ে সহজ আর কিছু নাই। পি হচ্ছে 0.10 সেকেন্ড এদিক দিয়ে। এরপরে পি আর, আমি বলেছিলাম পি আর ইন্টারভাল আর সেগমেন্ট আলাদা। পি আর সেগমেন্ট মানে হচ্ছে কি, এই যে পি এর পরে কিউ এর আগে যে জায়গাটুকু, এটা হলো পি আর সেগমেন্ট। পি আর সেগমেন্ট হচ্ছে সেগমেন্ট, কিন্তু এটা হচ্ছে মনে রাখবেন 0.10। তাহলে পি যদি 0.10 হয়, পি আর সেগমেন্ট যদি 0.10 হয়, তাহলে পি আর ইন্টারভাল কত? পি আর ইন্টারভাল পয়েন্ট পয়েন্ট টু টু জিরো দূরে মিলিয়ে তো 0.20। তাহলে এটা মনে রাখার জন্য এটাই সহজ। পি হচ্ছে 0.10, পি আর সেগমেন্ট টুকু শুধু 0.10। তাহলে পি আর ইন্টারভাল, পি এর শুরু থেকে কিউ এর শুরু, তার মানে ওই টোটালটা মিলে তাহলে 0.20। ঠিক আছে, এরপর আসেন কিউআরএস। এরপর মনে রাখবেন কিউআরএস হচ্ছে 0.10। মনে রাখার জন্য একটু এদিক সেদিক কিন্তু হবে, মানে বলা হয় কিউআরএস 0.12 এর কম। 0.12 মানে 3 ঘর, আর 0.10 মানে মানে 3 ঘরের কম। আড়াই ঘর। আড়াই ঘর, তার মানে কিউআরএস ও মনে রাখবেন 0.10 দিয়ে। ঠিক আছে, তাহলে পি 0.10, পি আর 0.10, কিউআরএস 0.10, আর পি আর ইন্টারভাল 0.11 মিলে 0.20। তাহলে 0.20, 0.1 কত গেল? 30 হইলো ধরেন, প্রথম থেকে শুরু করি। 0.10, 0.10, 0.10, 3×30। এরপরে এই যে টি, যেটা টির ঘর যেটা আর কি, এটুকু মনে করবেন যে 0.10 মনে করার জন্য, তাহলে কত হলো? 40, 0.40 হইলো। এই যে কিউটি ইন্টারভাল, কিউ এর শুরু থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 0.40। এদিকে একটু বাদ দিয়ে এদিকে বাদ। আমার মনে রাখার জন্য এটাই সহজ। পি 0.10, পি আর সেগমেন্টটুকু 0.10, তার মানে পি আর ইন্টারভাল টোটালটা 0.20, কিউআরএস 0.10। এরপরে বাকিটুকু মিলে যদি কিউআরএস না ধরে কিউ এর সাথে টি ধরি, তাহলে দেখেন এই যে পয়েন্ট ফোর একটুকু জিরো 0.10 আর একটু 0.30 হলো 0.30। এটা হলো সহজ মনে রাখার হিসাব। এখন এক্স্যাক্টলি কত? এক্স্যাক্টলি আসলে এরকম, মানে খুব বেশি আপনি এটা এটা বললে যে খুব দুনিয়া চেঞ্জ হয়ে যাবে সেরকম না, কাছাকাছি থাকবে দুনিয়া। এই যেটা হচ্ছে, যদি আমার কথা এরপর না বুঝেন, এই ছবি দেখতে পারেন। এই যে ছবি আবার দিয়েছি, এই যেটা হচ্ছে ডিউরেশন, এই পি হচ্ছে 0.10, পি আর সেগমেন্ট টুকু, এটা এই জন্য এই কালি দিয়ে দিয়েছি, কারণ এগুলো আমরা দেখি না, পি আর সেগমেন্ট আমরা হিসাব করি না, মনে রাখার জন্য দিয়েছি এটা, এই জন্য কালিটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে পি আর ইন্টারভ্যাল কত? 0.20, মানে এর কম হওয়া লাগবে। তাহলে 0.12 to 20, মানে 3 ঘর থেকে 5 ঘর স্মল স্কোয়ার যদি ধরি। কিউআরএস কত? ওই যে 0.10 বলেছে, আসলে 0.12 কম হলে চলবে। এসটি সেগমেন্ট দরকার নাই। কিউটি কত বলছিলাম? ওই সব মিলা 0.40, আসলে 0.36 to 0.44 এর মধ্যে থাকলেই হয়। তাহলে কিউটি ইন্টারভাল আসলে কি? কিউ যেহেতু কমপ্লেক্স ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, সাথে হচ্ছে টি,
রিপোলারাইজেশন সব মিলে, তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্লাস রিপোলারাইজেশন পুরো ঘটনাটা হচ্ছে কিউটি। আর টি কিউ তাইলে কি? টি কিউ হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। টি কিউটা আমাদের পরে কাজে লাগবে এই তথ্যটা। তার মানে ধরলাম এখানে কিউ, এখানে টি, তার মানে ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন হয়ে হার্ট, রিপোলারাইজেশন পর ডায়াস্টল হয়ে গেল, হয়ে গিয়ে নতুন আরেকটা কিউ তৈরি আগ পর্যন্ত হার্ট ডায়াস্টল থাকে, মাঝখানে পি হয়, কিন্তু পি তো আসলে ভেন্ট্রিকুলারের কোনো পার্ট না, অ্যাট্রিয়ামের পার্ট। তাইলে ভেন্ট্রিকুলার পার্ট যেটা আমরা আলোচনা করতেছি, তার মানে কিউ থেকে শুরু, এই টির পর থেকে নতুন একটা কিউ হওয়া পর্যন্ত ভেন্ট্রিকুলার কোনো কাজ হয় না, এই জন্য আইসোইলেকট্রিক লাইন ভেন্ট্রিকুলার সাপেক্ষে, এই জন্য এটা হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে টি কিউটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, কিউটিটা হচ্ছে ভেন্ট্রিকুলার মেইনলি সিস্টল। এর মধ্যেই আমরা আগেই বলেছিলাম সিস্টলের মধ্যেই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তো হয়, রিপোলারাইজেশন হয়। ক্লিয়ার কি এই কথা? এগুলো ওই ছবি দেখে নিতে পারেন। আচ্ছা, আরেকটা কথা বলেন, এই যে কিউটি, কিউটি যে আমরা বললাম, ছবি কি দেখাই, কিউটি বললাম যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন সব মিলে ধরলাম, এটা পি, এটা কিউ, আর এস টি। হ্যাঁ, তাহলে কিউটি কোন জায়গাটা? কিউটি হচ্ছে এই যে কিউ এর শুরু থেকে কি এর শেষ, এই জায়গাটা। তাহলে এই জায়গাটার মধ্যে ডিপোলারাইজেশন হয়, রিপোলারাইজেশন হয়। এখন কারণ হার্ট রেট খুব দ্রুত হয়, ফাস্ট হয়, অনেক বেশি, তাহলে কি এই কিউটিটা একটু ছোট ছোট হয়ে যাবে, মানে অত তো সময় পাইতেছে না হার্ট, একটু পর পর একটু পর পর একটু পর পর ইম্পালস জেনারেট করতেছে, এই কিউটি শর্ট হয়ে যাবে। তাহলে হার্ট রেটের সাথে কিউটির ডিরেক্ট সম্পর্ক আছে, ভ্যারি উইথ হার্ট রেট। তাহলে হার্ট রেট যদি বাড়ে কমে, কিউটিটাকে ওই অনুপাতে আমাদের বাড়ায় কমা হিসাব করতে হবে। এটাই বলা হয় কিউটি সি। কিউটি সি বলা হয়, কিউটি সি মানে কারেক্টের, মানে কারেক্ট করে নিতে হয় কিউটি। কিউটি ফিক্সড আর কি, হার্ট রেটের সাথে সম্পর্কিত। তো তো আমরা অনেক হিসেব নিকাশ করি না, হিসেব নিকাশ না করে আমরা রুল অফ থাম বের করে ফেলছি যে এটা হলে বলবো কিউটি নর্মাল আছে, অত হিসেব নিকাশের দরকার নেই। সেটা কি? এই যে আর আর যে ইন্টারভাল না আসলে, ও কিউটি, আচ্ছা কিউটি কথাই কি বলতেছি, কিউটি নর্মাল যদি আর আর ইন্টারভ্যালের হাফের চেয়ে কম হয়, তাইলে ধরে নেবো যে কিউটি ডিউরেশন ঠিক আছে। একটা এখানে আবার আর আছে না এই পাশে, আর একটা আর হলো আর কি, এই ডিউরেশনের অর্ধেক যদি আমার কিউটি ডিউরেশন হয়, তাহলে ধরে নেবো এই কিউটি নর্মাল। এটা হচ্ছে রুল অফ থাম, তোমার হিসাব নিকেশে দেওয়া লাগবে না, এরকম থাকলেই আমরা আর হিসাব করবো না আর কি, একটা হিসাব আছে আর কি, ব্যাধের সিচুয়েশন দরকার নেই। তাহলে এটা আমাদের একটা ওয়েভ গুলো দেখি, যাই হোক, এটার এখন অনেক বড় ক্লাস হয়ে গেছে নিয়ে পেশাল পারি না, এটা হচ্ছে একটা সাইনাস ওয়েভ আর কি। যদি আমরা মানে কি বলে এটা, সবকিছু নর্মাল আর কি। যদি আমরা এখান থেকে করতে চাই, হার্ট রেট রিদম যদি দেখি, লিড টু বলছিলাম, লিড টু দেখতে মোটামুটি অলমোস্ট সব একই ডিউরেশনে আছে, তাহলে এটা হচ্ছে রিদম ঠিক আছে। আর হার্ট রেট বের করবো কিভাবে, যে দুইটা আর এর মধ্যে ডিস্টেন্স কটা দেখেন, 1 ঘর 2 ঘর 3 ঘর, মোটামুটি 3 ঘর, এই যে মোটামুটি 3 ঘর, মানে তিনটা লার্জ স্কোয়ার আছে। তিনটা লার্জ স্কোয়ার মানে 300/3, মানে প্রায় 100 হার্ট রেট আর কি। ডিটেলস অত আমরা খুঁড়ে দেখতেছি না। আর মোটামুটি সবই ঠিক আছে, দেখেন এই যে ভি ওয়ানে দেখেন সবকিছু মোটামুটি নিচে নেমে গেছে। আর ভি 6 এ দেখেন এই যে উপরে এই যে ভি 5 উপরে চলে গেছে। দেখেন ভি 5 এসছে, আমরা একটু আগে বলছিলাম ভি 5 এসছে, ভি 6 এ ছোট হয় আর এফ কেন হয় সেটা আমরা ব্যাখ্যা দিয়েছি। তারপর এভিআর কই, এভিআর এই যে দেখেন এভিআর সব নিচের দিকে, তাহলে এটা ঝামেলা না, হ্যাঁ নর্মাল। দেখেন লিড ওয়ানের উপরের দিকে, ভিএফ এর উপরের দিকে, তার মানে এক্সিস টেক্সিস সব ঠিক আছে। কার্ডিয়াক এক্সিস বলছিলাম মনে না, তবু বলবো না আবার, সমস্যা নেই। এই দেখেন এগুলো সবকিছু ঠিক আছে। হার্ট রেট আমরা কথা বলছিলাম 100, প্রায় দেখেন 110, তার মানে আমরা কাছাকাছি চলে গেছি সঠিকভাবে, মানে খুব পুঙ্খানুপুঙ্খ না দেখেও আমাদের হার্ট রেট ঠিক বের করছি। পিয়ার টেবিল এগুলো দেখলাম না, এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি, তাদের দেখবেন যে ঠিক আছে আর বুঝছেন কিনা। এখন আমরা ওয়েব কমপ্লেক্স এগুলো একটু দেখবো আর কি। সমস্যা নাই, শর্টকাটই করার চেষ্টা করব। তো পি ওয়েভ, তাহলে পি ওয়েভ আমরা এতক্ষণ ধরে এরকম একটা চেহারা দেখলাম পি ওয়েভ। পিওএফ আমরা এতক্ষণ ধরে এরকম একটা চেহারা দেখলাম, তাই তো? তো সেই পিওএফটা এরকম টল হইতে পারে কারো ক্ষেত্রে, পিওএফটা এরকম একটু ব্রড হইতে পারে, হ্যাঁ, 22 ফিট বলি পিওএফ। আবার পিওএফ এরকম হইতে পারে যেখানে থাকার কথা না এরকম সেখানে। তাহলে পি, দেখেন আপনার যদি এটা হার্ট হয়, এটা হার্ট,
তো ধরেন আপনার রাইট এট্রিয়াম হাইপারট্রফি আছে, তাহলে আমাদের ডিরেকশনটা আসলে এইদিকে। রাইট এট্রিয়াম হাইপারট্রফি হলে ডিরেকশন একটু চেঞ্জ হয়ে রাইটের দিকে চলে আসবে, হ্যাঁ, মানে একটু সময় বেশি লাগবে। তাহলে পিটা একটু মানে ইম্পালস একটু বেশি জেনারেট করবে, যদি মাসল মাস বেড়ে গেছে তাহলে পিটা একটু টল হবে। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফিতে হয়, পি পালমোনারি বলে। যদি পালমোনারি হাইপারটেনশন বা ওই সাইডটা রাইট সাইডের সাথে যদি পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি ট্রাঙ্ক, তারপর হচ্ছে পালমোনারি ভেইন, এগুলো সম্পর্কিত, সেই জন্য সরি পালমোনারি আর্টারি, এগুলো সম্পর্কিত এই জন্য বলা হয় পি পালমোনালি, এই পাশে টল পি ওয়েভ হয়। আর যদি লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হয় কারো, ধরেন লেফট অ্যাট্রিয়াম হাইপারট্রফি, তাহলে লেফটে তো যাইতেই আগে থেকেই রাইটের দিকে, তাহলে ইম্পাসটা যেরকম হবে মানে রাইটের জন্য একটা, লেফটের জন্য একটু বড় এরকম, মানে অ্যাকচুয়ালি লেফটে যেহেতু মাসল মাস বেশি এরকম হবে। তাহলে এটা বলতে নস্ট, এই যে নস হয়ে গেছে, নস্ট পি ওয়েভ বা বাইফিড পি ওয়েভ, একটু ব্রড হয়ে গেছে, লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফিতে হয়। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে ফিব্রিলেটরি এফ ওয়েভ, যেহেতু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে নানা জায়গায় একটুপিক বিট তৈরি হয়, কোনো কন্ট্রাকশনটাই একেবারে খুব বা কোনো পটেনশিয়ালটাই খুব বেশি ভালোভাবে জেনারেট করে না, তার কারণে দেখা যায় যে এরকম এরকম ঠিক পি ওয়েভ ধরা যায় না, প্রায় নাই, এই যে নো ডিস্টিং পি ওয়েভ, এরকম হয়। ছবি দেখাবো, সমস্যা নাই। ফ্ল্যাটার হয়তো শ টুথ পি ওয়েভ, মানে এরকম, যদি ফ্ল্যাটারে একটা ফোকাস থেকেই তৈরি হয়, অনেকগুলো তৈরি হয়, এর সবগুলোই পি ওয়েভ পাওয়া যায়, শ টুথ হয়। আর জাংশনাল ইনভার্টেড, মানে ধরেন এভি নোডে ইম্পালস জেনারেট হইতেছে, এসএ নোডে না, তাহলে উল্টা দিকে যাইতেছে, ডিরেকশন যদি উল্টা হয়, যেখানে পি ওয়েভ আপওয়ার্ড হওয়ার কথা ছিল এখন, সেখানে পি ওয়েভ হবে ডাউনওয়ার্ড। তাহলে আমরা একটু ছবিগুলো দেখে এগুলো নিয়ে শেষ করবো, এটা দিয়ে বেশি পেঁচাল করার কিছু নাই। দেখেন একটু, এই যে নর্মাল এটা, এই যে ভিউ, এই ব্যাখ্যা দিয়েছিলাম আমি কেন এরকম হইতে পারে, লিড টু তে পি ওয়েভ এরকম, যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় এই যে এরকম হতে পারে, নস্ট বাইফিট বলেছিলাম, হ্যাঁ, রাইট একটা বলে টল পি ওয়েভ, এগুলো সব বলেছি। আর আমরা না যাই এগুলোতে। এই যে একটা ফিব্রিলেশন দেখে নেন, পি ওয়েভটা এই যে এদিকে, হ্যাঁ, ঠিক ডিস্টিংক্ট পি ওয়েভ না আর কি, একটা ফ্ল্যাটের শর্ট করাতের মতো, হ্যাঁ। আচ্ছা কিউআরএস, এখন আসি আমরা কিউআরএস কমপ্লেক্স। তো কিউআরএস কমপ্লেক্স আমরা এটা সম্ভবত আমরা আগে বলেছি এই কথাগুলো, যে একটা আরওএফ আপওয়ার্ড ডিফ্লেকশন, হ্যাঁ, যদি কিউআরএস এ পাই, আর মোর দেন ওয়ান আরএফ পাইলে আমরা ওই যে একটা উদাহরণ দেখাইছি যে আর এস আর ড্যাশ, সেটাকে আর ড্যাশ বলবো। আর যদি ছোট হয় সেটাকে আমরা ছোট আর দিয়ে ব্যাখ্যা করতে পারি। আর যদি আর এর আগে কোনো নেগেটিভ বা ডাউনওয়ার্ড আসে, আর এর আগে আসলে সেটাকে আমরা বলবো কিউ, আর এর পরে নেগেটিভ আসলে এস, এগুলো সব আমরা বলেছি। যদি কোনো কিছুই না বোঝা যায়, এরকম একটা হয়, এটা উদাহরণ দিয়ে দেখাইছি, তাহলে এটা আমরা বুঝতে পারবো আর নাই, তাহলে এটা বুঝতে পারবো না কিউ না এস, তখন এটার নাম দিব আমরা কিউএস। এই যে এগুলো হচ্ছে আর এর, সব বলে দিছি আমরা, এটা ব্যাখ্যা করার দরকার নাই, ছবি দিয়ে দিছি, আর কথা বলবো না এটা নিয়ে, এগুলো জাস্ট আর কথা বলবো না, ইয়ে সব বলে ফেলছি। এখন এখানে ডিউরেশনটা বলেছিলাম নর গ্রেটার দেন 3 সেকেন্ড, 3 স্মল স্কয়ার, 3 স্মল স্কয়ার মানে 0.12, এর চেয়ে বড় হওয়া যাবে না, এর চেয়ে ছোট। আমরা বলেছিলাম সহজে মনে রাখার জন্য 0.10। তাহলে কিউআরএস এর বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখাইছি, ভি 1 এ এস বড় আর এর চেয়ে, মানে ভি 1 এ আর ছোট, আস্তে আস্তে ভি 6 এ গিয়ে, ভি 5 এ গিয়ে ভি 6 এ গিয়ে বাড়বে। ভি 5 এ কেন বর্ষা বলেছি, কিউ কেন হয় বলেছি, কিউ কখন অ্যাবনর্মাল বলবো, কিউ তো এরকম, তাই তো এরকম আমরা রাখছিলাম। কিউ হচ্ছে যদি এই দিক দিয়ে ডায়ামিটার 1 মিলিমিটারের চেয়ে বেশি হয়, আর এদিকে ডেপথ যদি 2 মিলিমিটারের চেয়ে বেশি হয়, তাহলে অ্যাবনর্মাল, এর মধ্যে থাকলে নর্মাল। কিউ ব্রড হইতে পারে কখন, বান্ডল ব্রাঞ্চ ব্লক, এম প্যাটার্ন হয়, এটা আমরা একটু পরে ছবি দেখাবো তখন ডিসক্রিপশন দিব। টল আর ওয়েভ কখন হয়, রাইট ভেন্ট্রিকুলার বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে, আমরা ছবি দেখাবো তখন আমরা ডিসক্রিপশন দিব আর কি। আচ্ছা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তো আমরা এটা তো অনেকবারই দেখেছি, ছবিও দেখবো, বলেই নেই। ধরা যাক আমার এটা হার্ট, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখন আমার হার্ট এদিকে সাধারণত ভেক্টরটা ছিল, এখন রাইটের মাস বেড়ে গেছে, রাইটের যদি মাস বেড়ে যায়, ভেক্টর কিন্তু চেঞ্জ হয়ে রাইটের দিকে একটু আসবে। রাইটের দিকে আসতে যদি এমন হয়ে যায় অনেক বেশি রাইটে চলে আসছে, তাহলে কিন্তু এক্সিস ডেভিয়েশন হবে, মনে আছে কিনা, এক্সিস এরকম ছিল, এই সাইডে চলে আসতে পারে, তখন হতে পারে রাইট এক্সিস ডেভিয়েশন। এটা একটা হইতে পারে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে, কি হতে পারে, রাইট এক্সিস ডেভিয়েশন।
হইতে পারে। এখন V1-এ কি ছিল? V1-এ আমার এরকম ছোট্ট আর ছিল, ডিপ এস ছিল, আমরা ছবি এঁকেছি অনেকবার। তো যদি আমার ওয়েভ এদিকে চলে আসে, মানে ভেক্টর এদিকে না গিয়ে যদি V1-এর দিকে চলে আসে, V1 থেকে দূরে সরে না গিয়ে যদি ওয়ানের দিকে চলে, তাহলে তো আরো ওয়েভ বড় হবে। তাহলে এই V1-এ আরো ওয়েভ বেশি থাকবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। সেটা কত? 7 মিলিমিটারের বেশি, মানে 7 ঘরের বেশি যদি থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারবো আমরা V1-এ। অথবা V5 বা V6-এ, যেখানে V5 বা V6-এ কি হয়, খুব ছোট্ট একটা এস থাকে, সেখানে এস হয়ে যাবে ডিপ। ওই একই ঘটনা, কারণ হচ্ছে এদিকে এসে গেছে এক্সিস, তার মানে V6 থেকে দূরে সরে যাইতেছে, তখন এটা নিচে নেমে যাবে। তার মানে V1 যেহেতু রাইট সাইডে থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার মাসল মাস বাড়লে ডিরেকশন দিকে চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আর ওয়েভ বেড়ে যাবে V1-এ, আবার এস ওয়েভ বেড়ে যাবে V5-6-এ। আর রাইট এক্সিসে যদি সরে আসে, এক্সিসটা টোটাল ভেক্টরটা ডিরেকশন, তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন। একইভাবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, আমি যদি এই ছবিটা মুছে দিই, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, এরকম নর্মাল হার্ট, লেফট ভেন্ট্রিকল এটা, আর এটা এরকম বেড়ে গেছে, তাহলে এইদিকে ছিল নর্মালি এক্সিসটা ভেক্টরের, সেটা সরে গেছে এইদিকে, তাহলে হইতে পারে লেফট সাইডে আরো সরে যেতে পারে, যেটা হতে পারে লেফট এক্সিস ডেভিয়েশন। এবং এই যে ইম্পালস, এখন যেহেতু মাসল মাস বেড়ে গেল, এটা বেড়ে যাবে, তখন আর ওয়েভটা অনেক বেশি লম্বা হবে। V5 V6 তো আর ওয়েভ বেশি, সেটা আরো লম্বা হবে, কারণ এক্সট্রা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হইতেছে। এবং যেহেতু এদিকে বেশি করে টানতেছে, V1 থেকে আরো বেশি দূরে যাইতেছে, আরো বেশি স্ট্রং পটেনশিয়াল, তাহলে V1 এর এস ওয়েভটা আগে তো ডিপ ছিল, এখন আরো বেশি ডিপ হবে। তাহলে এই V1 এর এস আর V5 এর বা V6 এর আর, এই দুটা মিলে যদি 35 মিলিমিটারের বেশি হয়, তাইলে সেটা বলবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সাথে লেফট এক্সিস ডেভিয়েশন থাকতে পারে। না বললে, আমি খুব দ্রুত বলতেছি, না বললে হাত তুলবেন যে বুঝে নেই। এই যে এগুলো ছবি, বান্ডল ব্রাঞ্চ ব্লক ছবি বলতেছিলাম, দেখাতে চাইছিলাম। বান্ডল ব্রাঞ্চ ব্লক হলে কি হয় সেটা আমরা একটু দেখি। ধরা যাক রাইট বান্ডল ব্রাঞ্চই আমরা ধরলাম, এটা একটা আমার ভেন্ট্রিকল, এটা রাইট লেফট। আচ্ছা, আমরা একটু কালার চেঞ্জ করে দিলাম। এস নোড থেকে এদিকে ইম্পালস আসবে, এখানে এবি নোড থেকে এদিকে ইম্পালস গিয়ে লেফট বান্ডল ব্রাঞ্চ, রাইট বান্ডল ব্রাঞ্চ এইভাবে যাবে। এটা হচ্ছে সেপ্টাম ধরলাম পুরোটা, হ্যাঁ, মাঝখানেরটা পুরোটা ধরলাম ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে এইদিকে এইভাবে যাইতেছে। এখন রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক বলতেছি আমরা, হ্যাঁ, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, এটার কথা বলতেছি। রাইট বান্ডল এই যেখানে ব্লক হয়ে গেছে, তার মানে এই পাথওয়েটার কাজ করতেছে না, এই পাথওয়েটার কাজ করতেছে না। তার মানে আমার কি হবে, এইখান থেকে তো এদিকে আসবে সেপ্টাল যেটা ডিপোলারাইজেশন। আমরা যদি প্রথম জায়গায় চিন্তা করি, জাস্ট ভেন্ট্রিকুলার এইটাই, এই যে V1 এর কথাই চিন্তা করি আমরা। V1 V1 ধরলাম আমরা, পি ওয়েভ যেমনি থাকুক থাকুক, পি ওয়েভ নিয়ে আমরা আলোচনা করি। এই যে সেপ্টাল ডিপোলারাইজেশন, এই জন্য আমরা একটা পাইছিলাম না কি, সরি, আর পাইতাম, কারণ হচ্ছে এদিকে ডিপোলারাইজেশন হয়, ভিটা থাকে এদিকে, তাহলে পজিটিভ ওয়েভ পজিটিভ রুটের দিকে আসলে একটা ছোট্ট আর হবে, কারণ ছোট্ট পটেনশিয়াল। তারপর যখন দূরে সরে যাবে ভেন্ট্রিকল থেকে, তখন একটা ডিপ এস পাই। এরকমই তো ছিল V1 এর নর্মাল শেপ। কিন্তু এখানে যেহেতু বান্ডল ব্রাঞ্চ ব্লক হয়ে গেছে, আমরা দেখাই। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে এখন, যেহেতু বান্ডল ব্রাঞ্চ ব্লক হয়ে গেছে, আহ, হ্যাঁ, এটা সেপ্টাম। যেহেতু বান্ডল ব্রাঞ্চ এই যেখানে ব্লক হয়ে গেছে, তাহলে এদিক দিয়ে আর ইম্পালস জেনারেট হইতেছে না, এই পাশে নাই। তাহলে এদিক থেকে তো আসবেই, এটা তো থাকবেই, এটার জন্য তো আমরা একটা এরকম পাইলাম, একটা এই যে আর এর মতো পাইলাম। ঠিক আছে, এখন যেহেতু লেফট বান্ডল ঠিক আছে, রাইট বান্ডল, তাহলে লেফট বান্ডল ঠিক থাকলে তো এদিকে একটা ওয়েভ যাবে, এদিকে তো একটা ওয়েভ যাবে। এদিকে ওয়েভ V1 যদি এখানে থাকে, এখান থেকে যদি হাটকে দেখে সে, তাহলে V1 থেকে পজিটিভটা দূরে সরে যাইতেছে, যখন লেফট ভেন্ট্রিকুলার দিকে যাইতেছে, আমার সেটা নিচে নামবে। মানে আমি জাস্ট বোঝানোর জন্য আসছি, আদতে এত নিচে নামবে না, যাক নিচে নামবে। কিন্তু ঘটনাটা, আসল ঘটনাটা ঘটবে কোন জায়গায়, এখন এই সাইডে তো রাইট বান্ডল যে এতদিন আসতো, এখন আসতেছে না, তাহলে এই পুরা লেফট সাইড থেকে পুরাটা জুড়ে এখন এইদিকে আসা শুরু করবে, কারণ রাইট সাইডেও তো ইম্পালস আসতে হবে, একটু দেরিতে হলেও আসবে। আগে ফার্স্ট কন্ডাক্টিং পার্কিনস ফাইবার দিয়ে আসতো, সেটা নাই, এখন লেফটে যাবে, লেফটের দিকে গিয়ে আবার পুরোটা ধরে একবারে মাসল দিয়ে
এই ভেন্ট্রিকলের মানে এই বরাবর আসবে রাইট ভেন্ট্রিকলকে ইম্পালস দেওয়ার জন্য, তখন রাইটের দিকে একটা আসবে ওয়েভ, তাহলে রাইটের দিকে বড় একটা ওয়েভ আসবে এরকম বাড়বে। তাহলে এই শেপটা কিরকম হলো, এম এর মতো না? এম, এই যে এম এর মতো শেপ হলো না এই জিনিসটা? এই যে এম 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 এরকম, এম 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 এরকম। এই যে এই জায়গায় দেখেন, এই যে ভেন্ট্রিকলে এই যে এই 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 তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ গুলো হলে রাইট সাইড অফ দ্য হার্টে যে ইগুলো থাকে, ইলেকট্রোড বা লিড V1 V2, এগুলোতে এই এম প্যাটার্নটা পাওয়া যাবে। একইভাবে একই রকম ব্যাখ্যায় যদি লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক হয়, লেফট সাইডের যে আহ, ইয়াগুলো আছে, লিড গুলো আছে, যেমন V5 V6, এই যে এগুলোতে যদি এম প্যাটার্ন পাওয়া যাবে, এই যে এম প্যাটার্ন। হ্যাঁ, এটার ব্যাখ্যায় গেলাম না, সেম টাইপের ব্যাখ্যা। আচ্ছা, হাইপারট্রফি লেফট ভেন্ট্রিকুলার রাইট ভেন্ট্রিকুলার তো বলেছি। হ্যাঁ, এটা মনে হয় বলা লাগবে না কিছুই, কারণ হচ্ছে এটা আপনারা জানেনই যে যদি লেফট ভেন্ট্রিকুলার মাসল মাস বেড়ে গেছে, তাহলে এই যে দেখেন, এই যে V5-এ দেখেন এই যে কত বড় আর, একটা বড় ঘর, দুইটা বড়, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটারও বেশি ধরলাম, পাঁচটার একটু বেশি, 5 6 30, পাঁচটা বড় ঘর মানে কি 5 6 30। আমাদের হিসাব ছিল হচ্ছে V5-এ আর ওয়েভ এবং V1-এ এস ওয়েভ, এই দুটো যোগফল 1 2 3 4, চারটারও বেশি মানে চারই ধরলাম। তাহলে 4 5 20, মানে 20টা স্মল স্কোয়ার, এখানে 5 5 25, 25টা স্মল মানে 45 স্মল স্কোয়ার। অথচ আমাদের সূত্র বলছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে V5 বা V6 এ আর আর V1-এর এস মিলে যদি 35 মিলিমিটারের বেশি হয়, তাইলেই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখানে কত, 45, তার মানে অবশ্যই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর রাইট ভেন্ট্রিকুলার ক্ষেত্রে বলেছিলাম আমরা এই V1 এগুলোতে 7-এর বেশি যদি বাড়ে, মানে আরো একটা বেড়ে যাবে, বড় হবে। দেখেন আরো বড় হয়েছে, 7-এর বেশি না, 5, প্রায় 10, 7-এর বেশি। আরে V6 ডিপ হয়ে গেছে, V6-এ এসএফ ডিপ হয়ে গেছে। একটু মিলাই নিয়েন পরে, দ্রুত বলতেছি তো এখন। এক্সিস ডেভিয়েশন, এক্সিস ডেভিয়েশন অনেকবার বলছি। এক্সিস ডেভিয়েশনের থামস রুল আছে, হ্যাঁ, থামস আপ রুল। থামস আপ রুল কি, লিড 1, এটা মনে রাখবেন সবসময়, যে দুইটা লিড আমরা খেয়াল করবো, লিড 1 একটা আর লিড এভিএফ একটা। এর জন্য মাথায় রাখতে হবে আপনার ক্যামেরাটা কোথায়, ক্যামেরা কোথায়, লিড 1-এর ক্যামেরা, লিড 1-এর ক্যামেরা হচ্ছে এখানে, এখান থেকে হার্টকে দেখতেছে, ধরলাম এটা হার্ট, লিড 1 দেখতেছে এখান থেকে, লিড এভিএফ দেখতেছে এখান থেকে। তাহলে দুটাই মোটামুটি, আর হার্টের নর্মাল এক্সিস হচ্ছে এদিকটায়, তাহলে দুটাই প্রায় মাঝ বরাবর হার্টের এক্সিসটা আছে। তাহলে লিড 1 এবং লিড এফ, এই দুটাই পজিটিভ হবে যদি এই মাঝ বরাবর যায়, নাকি? সহজ হিসাব, এই মাঝ বরাবর যদি আসে আর কি, এই মাঝ বরাবর যদি ভেক্টরটা আসে, ভেন্ট্রিকুলার মেইন ডিপোলারাইজেশন ভেক্টর, তাহলে দুটার দিকেই প্রায় সমান সমান অনুপাতে, তাহলে দুটাতেই পজিটিভ হবে। কারণ প্রায় কিছুটা সে লিড 1-এর দিকেও এভিএফ এর দিকেও, তার মানে লিড 1 আর এভিএফ দুটাতেই পজিটিভ থাকবে ইসিজি ওয়েভ। এটাই নর্মাল। যেমন এই যে এখানে নাই জায়গাটা, তার নর্মাল দেখাতে পারতেছি না। তো ধরা যাক মানে এইরকম আর কি, আরো একটা লিড 1 এরকম থাকবে, এভিএফ এরকম থাকবে, এটা হলো পজিটিভ। তাইলে এটা হচ্ছে নর্মাল এক্সিস। এখন আমরা এতক্ষণ ধরে যে বললাম যে এক্সিস ডেভিয়েশন মানে এমন ডেভিয়েট করছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে বা রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক হয়েছে, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক হয়েছে, রাইট সাইডে ডেভিয়েট করছে। কেন করছে একটু আগে ব্যাখ্যা দিয়েছি, যে পুরো ইম্পালসটা রাইট সাইডে চলে গেছে, লেফট সাইড থেকে পুরো রাইট সাইডে, রাইট এক্সিস সরে গেছে। তো এরকম যদি হয়, ধরো দেখ ইম্পালসটা এদিকে নিয়ে এসে এই এদিকে যাচ্ছে, তাহলে মেইন ভেক্টরটা যাওয়ার কথা ছিল এদিকে, যাচ্ছে এদিকে, তাহলে রাইট সাইডে সরে গেছে, রাইট এক্সিস ডেভিয়েশন হয়েছে। তাহলে এটা, তাহলে কি হবে দেখেন তো, এদিকে যদি আসে, এদিকে যদি আসে, তাহলে লিড 3 যদি এখানে, এই এভিএফ যদি এখানে থাকে, এভিএফ তো এখানে পজিটিভটা, তাহলে সে তো এভিএফ এর দিকেই আছে এখনো। তাহলে এভিএফ এর দিকেই যদি আসে পজিটিভ ওয়েভ, তাহলে এভিএফ এ হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন পাবো, মানে পজিটিভ থাকবে ইসিজিটা। কিন্তু এই দিকটা এই লিড 1-এর থেকে কত দূরে সরে যাচ্ছে, তাহলে লিড 1-এ তখন আমরা নেগেটিভ ডিফ্লেকশনটাই মেইনলি পাবো। তাহলে এটাই হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশনের বৈশিষ্ট্য, যে লিড 1-এ নেগেটিভ পাবো আর লিড এভিএফ এ পাবো পজিটিভ। একইভাবে লেফট অ্যাক্সিসে উল্টোটা হবে। তো এটাকে আমরা থাম্বস রুল দিয়ে মনে রাখবো কিভাবে, এই যে এটা হচ্ছে আমার লেফট ফিঙ্গার, এটা হচ্ছে আমার রাইট ফিঙ্গার, এভাবে মনে রাখবো। লেফট ফিঙ্গার, এটা হচ্ছে লিড 1, এটা হচ্ছে এভিএফ, লিড 1 এভিএফ, ঠিক আছে, এভাবে মনে রাখবো।
লিড ওয়ান যদি আমার বামে থাকে, লিড ওয়ান, আর এটা হচ্ছে আমার এভিএফ। এখন এই যে এই দুটো হচ্ছে ইসিজি ডিরেকশন আর কি, যে পিকিউআরএস কমপ্লেক্স আর কি, যেটা ডিরেকশন। দুটাতে যদি এরকম আপরাইট থাকে তার মানে আমার নর্মাল এক্সিস, কার্ডিয়াক এক্সিস নর্মাল। এইটাতে আপরাইট, এটাতে ডাউনওয়ার্ড। এটা আমার ডান হাত, ডান হাত ডাউনওয়ার্ড আছে। হ্যাঁ, আর লেফট হ্যান্ড উপরের দিকে আছে। লেফট হ্যান্ড যদি উপরের দিকে থাকে তাহলে জোর বেশি উপরেরটা, তাই তো? তার মানে লেফট এক্সিস ডেভিয়েশন আছে। লেফট হ্যান্ড উপরের দিকে মানে লেফট এক্সিস ডেভিয়েশন, মানে লেফট হ্যান্ড উপরের দিকে মানে লিড ওয়ানে যদি উপরের দিকে থাকে, লিড থ্রি এই যে এভিএফ যদি নিচের দিকে থাকে, তাহলে আমার লেফট হ্যান্ডের দিকে ডেভিয়েশন, মানে লেফট হ্যান্ড লেফট এক্সিস ডেভিয়েশন। আবার যদি এইরকম হয়, এটা উপরের দিকে এটা নিচের দিকে, যেহেতু রাইট হ্যান্ডেরটা উপরের দিকে আছে, রাইট এক্সিস ডেভিয়েশন মানে এভিএফ উপরের দিকে থাকলে এবং লিড ওয়ান নিচের দিকে থাকলে রাইট এক্সিস ডেভিয়েশন। বুঝলে বলেন, না বুঝলে আবার বলবো, অথবা পরে ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, দ্রুত বলতেছে কি, স্লো বলতে বললে বলেন, সমস্যা নাই, আপনাদের জন্য তো ক্লাস। না, অসুবিধা নাই। এখন আসেন হচ্ছে কিউএফ। কিউএফটা নিয়ে একটু সে আলাদা দাবি রাখে আর কি কথা বলার। সেটা হচ্ছে কিউএফ স্মল কিউ ইজ নর্মাল কোথায়, আমরা ওই ছবি যখন এঁকেছি তখন আমরা দেখাইছি কিন্তু, যে যে লিড টু, তারপর লিড থ্রিতে হইতে পারে, লিড ওয়ান, এভিএল, মানে হচ্ছে এই সাইডে লেফট সাইড এগুলোতে কিউ নর্মাল। কারণ কি, ওই যে সেপ্টাল ওয়েভটা একটু দূরে সরে যায়, এই জন্য একটু ডিফ্লেকশন হয়। প্যাথোলজিক্যাল কিউ কখন বলবো এটা আমরা বলেছি, হ্যাঁ। তো এখানে আরেকটা সূত্র দিয়েছি, সেটা একটু দেখে নিয়ে। এবং কিউ থাকার মানে, প্যাথোলজিক্যাল থাকার মানে সাধারণত সে নেক্রোসিসকে ইন্ডিকেট করে, এবং একবার ডেভেলপ করলে সাধারণত সে সারা জীবন থেকে যায়। এই জন্য আমরা কিউ পাইলে বলি সাধারণত যে ওল্ড ইনফ্যাক্ট। আর পোস্টেরিয়র ওয়াল অফ লেফট ভেন্ট্রিকল যদি ওল্ড ইনফেকশনও থাকে, তাহলে আসলে কিউ ওয়েভ পাই না ভি ওয়ানে, এটা ডিফারেন্ট প্যাটার্ন শো করে। এটা ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন, কিন্তু আমি আসলে যেহেতু অনেক লেন্দি হয়ে গেছে, এটা ব্যাখ্যাটা দিতে পারছি না। যদি জানতে ইচ্ছে মানে হয়, তাহলে আমাকে পরে জিজ্ঞেস করেন, আমি বলবো যে কেন পোস্টেরিয়র ওয়াল ইনফেকশন হলে এই ডিফারেন্ট প্যাটার্নটা পাওয়া যায়। আপনি মনে রাখলে, জাস্ট মনে রাখেন যে পোস্টেরিয়র ওয়াল ইনফেকশনে এই ফাইন্ডিংটা পাওয়া যায়, মানে আর ওয়েভ ভি ওয়ানে ডমিনেন্ট পাওয়া যায় এবং এসটি ডিপ্রেশন পাওয়া যায়, যদিও এসটি আসলে এলিভেশন হওয়ার কথা ছিল। তো ব্যাখ্যাটা এখন আর মাথা ঘুরাইতে যাচ্ছে না, সহজ ব্যাখ্যা দিই আপাতত। সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউবটা কেন তৈরি হয় সেটা একটু দেখেন। মনে করেন যাক, এই যেটা আপনার হার্ট, ছবিটা দেখেন, ছবিটার দিকে তাকান, যে হার্টে আমার এই মাঝখানে হচ্ছে জোন অফ নেক্রোসিস। হ্যাঁ, এই পাশে জোন অফ ইনজুরি, এই পাশে ইসকেমিয়া, মানে এখনো এগুলাতে খারাপ কিছু হয়নি, হচ্ছে আর কি। মানে আস্তে আস্তে পুরোটাই হয়তো নেক্রোসিস হয়ে যাবে যদি আমরা কোনো ইন্টারভেনশন না নিই। তাহলে নেক্রোসিস, আর এখানে একটা লিড এই যে তাকায় আছে ক্যামেরা, এখানে একটা ক্যামেরা তাকায় আছে চোখ নিয়ে। হ্যাঁ, ক্যামেরা তাকায় আছে। ক্যামেরা যখন এই রিজনটা দেখতেছে, সে এই রিজনটা যখন সে দেখতেছে, তখন এই জোন অফ নেক্রোসিসে তো কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, কারণ নেক্রোসিস মানে অলরেডি টিস্যু ডেড, ওরা কিছুই নেই, ভায়াবল না। তখন এই দিক দিয়ে সে একটা উইন্ডো তৈরি হয়ে গেছে, উইন্ডো তৈরি হয়ে গেছে। সে আসলে এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি না দেখায় সে তার চোখ একবারে ভিতরে ঢুকাই দিচ্ছে। সে ভিতরে ঢুকে গেছে চেম্বারের ভিতরে, ভিতরে ঢুকে সে আসলে এই পাশের ওয়েভটাকে সে কাউন্ট করতেছে। And এই পাশে ওয়েভ তো তার থেকে দূরে সরে যায়, কিন্তু কারণ এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে ডিপোলাইজেশনটা হয়। তার কাছে হলে তার দিকে চলে আসছে, আর তার দিকে তো আসতেছে না, সেই পাশে গিয়ে ওই পাশের ওয়েভটা দেখে দেখতেছে। তার মানে তার ওয়েভটা দূরে সরে যাচ্ছে, দূরে সরে গেলে তার একটু একটা নেগেটিভ ডিফ্লেকশন হবে, কারণ পজিটিভটা পজিটিভ থেকে দূরে সরে গেলে নেগেটিভ হবে। এই জন্য প্যাথোলজিক্যাল কিউ হয়ে তৈরি হয় নেক্রোসিসে। এই জন্য আমার চোখের সমস্যা আছে। এগুলো হচ্ছে যে হার্টকে কে কোন সাইড থেকে দেখে, জাস্ট ক্যামেরা গুলো চিন্তা করলেই পারবেন, এই জন্য এটা বলতেছি না। এবার এখানেও এই যে সেই কথাটা লেখা আছে, যে কেন এই যে একটু কিউকুলিয়ার প্যাটার্ন হয়। সমস্যা নাই, না বুঝলেও হবে, সময় থাকলে বা ভালো লাগলে ক্লাসের পর আমরা প্রয়োজন বলবো না। এসটি, এসটি এলিভেশন বা ডিপ্রেশন, এসটির সাথে সম্পর্ক কিসের, ইনজুরি। আমরা দেখালাম না নেক্রোসিস, ইনজুরি, ইসকেমিয়া, এরকম ইনজুরি বা ইসকেমিয়া এগুলো হচ্ছে এসটির সাথে সম্পর্কিত। এসটি তাহলে কোন রিজনটা, এই রিজনটা না, সরি ছবিটা ভালো হয় নাই, যাই। তাহলে এই রিজনটা হচ্ছে এসটি রিজন, এতখানি না তো, যাই হোক আপনারা বুঝতে তিনি সব জানেন। এসটি এলিভেশন বা ডিপ্রেশন অ্যাকুট ইনজুরি সিগনিফাই করতেছে। ট্রান্সমুরাল ইনজুরি হলে এসটি এলিভেশন,
সাব এন্ডোকার্ডিয়াল হইলে এসটি ডিপ্রেশন, পেরিকার্ডিয়ালিস হলে এসটি এলিভেশন। আর এসটি এলিভেশন বলবো খুবই দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি ব্যাখ্যা দিতেছি কেন কি, তাহলে এসটি সাধারণত এরকমই থাকার কথা, একেবারে আইসোইলেক্ট্রিক লাইন সে ফলো করবে। মাত্র দেখেন 1 মিলিমিটারের বেশি হইলেও ধরেন একটু উপরে উঠে গেছে, তাহলে সেটাকে স্টিলেশন বলা যেতে পারে। তাহলে মনে রাখবেন, এই যে আমার একটা হার্ট মাসল যদি হয়, হার্ট মাসল যদি হয়, ট্রান্সমুরাল মানে পুরো একটা ওয়াল জুড়ে, মুরাল মানে দেয়াল। অনেক জায়গায় দেখবেন কথাটা ইউজ করে যে অমুক শিল্পীর মুরাল প্রদর্শনী, মানে দেয়াল চিত্র প্রদর্শনী। মুরাল মানে দেয়াল, ট্রান্সমুরাল মানে দেয়ালের এপাশ থেকে ওপাশ। মানে হার্টের ভেন্ট্রিকুলার ওয়ালের পুরাটা যদি ইনফেকশন হয় তাহলে হচ্ছে ট্রান্সমুরাল। আর যদি এমন হয় যে শুধু এন্ডোকার্ডিয়ামের নিচে, এটা তো ভিতরে, এন্ডোকার্ডিয়ামের নিচে অল্প একটু অংশ, তাহলে এটার নাম হচ্ছে সাব এন্ডোকার্ডিয়াল ইনফেকশন বা সাব এন্ডোকার্ডিয়াল ইনজুরি। ট্রান্সমুরাল হইলে এসটি এলিভেশন হবে। এসটি এলিভেশন মনে রাখবেন, ট্রান্সমুরাল মানে ট্রান্সমুরালের টিটা টাইনা এসটি কে উপরে তুলছে। মানে মনে রাখার জন্য ব্যাখ্যা দিতেছি কেন হয়, টিটা টান দিয়ে এসটি কে উপরে তুলেছে, এসটি এলিভেশন হবে ট্রান্সমুরাল হইলে। আর সাব এন্ডোকার্ডিয়াল, সাব যেহেতু নিচে, ও এসটি কেও নিচে নামায় দেয়, মানে এসটি ডিপ্রেশন করবে, সাব এন্ডোকার্ডিয়াল ইনজুরি। কেন সেটা এবার বলি। এটা সিস্টোলিক কারেন্ট অফ ইনজুরি এবং ডায়াস্টোলিক কারেন্ট অফ ইনজুরি, দুইটা ব্যাখ্যা আছে। তো আমি ডায়াস্টোলিকটা ব্যাখ্যা দিব। সিস্টোলিকের ফিগারটা দিয়েছি, বোঝার চেষ্টা করবেন। না পারলে আমি প্রয়োজনে পরে বলবো। এখন আসলে আর আমিও মানে হয়ে যাচ্ছি। তবে যদি শুনতে চান বলবো, সমস্যা নাই। না হলে ডায়াস্টোলিকটা বলে, এটাই সহজ মনে রাখা, বুঝলেই হবে। সিস্টোলিকটা মনে হয় বুঝতে পারবেন। ফিগার আছে, ফিগার দেখাই। আচ্ছা, এটা সিস্টোলিক আর এটা হলো ডান পাশে ডায়াস্টোলিক কারেন্ট অফ ইনজুরি। আমরা একটু ফিগার দেখাই, তাহলে দেখ এই ফিগারে বোঝা একটু কঠিন, আমি একটু সহজ ফিগার আপনাদের বুঝাই। ধরেন এই ফিগারটা বুঝেন, এটা কোনো জায়গাতেই তেমন ক্লিয়ার করে পাবেন না কনসেপ্টটা। হ্যাঁ, একটু দেখেন কনসেপ্টটা ক্লিয়ার করেন যে টেলিভিশনটা কেন হয়। এত কিছু আসতেছে না, আমরা ধরলাম এটা ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের ওয়াল। তাহলে আমরা ধরলাম এটা একটা সাব এন্ডোকার্ডিয়াল ইনজুরি, মানে এই জায়গাটায় ইনজুরি হয়েছে, এন্ডোকার্ডিয়ামের নিচের এই জায়গাটা। আর একটা হইতে পারে কি, ধরলাম ট্রান্সমুরাল, মানে আমার এই পুরোটা ইনজুরি, পুরো ওয়াল। এখন ইনজুর টিস্যু হলে কি হয়, নর্মালি ইনজুর টিস্যু ধরলাম এটা কার্ডিয়াক মায়োসাইট, এটা ইনজুরি হয়েছে। ইনজুরি হলে হয় কি, আমরা কিন্তু ইয়েতেও পড়ছি যে সেল ইনজুরি হলে হাইপার ক্যালিমিয়া হয়, তাই না? কারণ সেলের ভিতরে পটাশিয়াম বেশি, সেই পটাশিয়ামটা সেলের বাইরে চলে আসে, বাইরে চলে আসলে হাইপার ক্যালিমিয়া হবে, পটাশিয়াম বেড়ে যাবে বাইরে। তো সেল যখন ইনজুরি হয় তখন এই পটাশিয়াম যদি লিক হয়, পটাশিয়াম যদি লিক হয়, সেলের ভিতর থেকে পটাশিয়াম বাইরে চলে আসবে। পটাশিয়াম তো পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ বের হবে। তো আপনি এটা নর্মালি চিন্তা করেন, ডায়াস্টলিক যে ইভেন্ট আমরা একটু আগে বলেছিলাম, ডায়াস্টলিক ইভেন্ট, এই যে অ্যাকশন পটেনশিয়াল যে বলেছিলাম, তারপর হচ্ছে আমরা পিকিউআর বলেছিলাম। তাহলে দেখেন তো ডায়াস্টল যেটা মানে ফেজ 4, এর সাথে সম্পর্ক কোনটা? এই যে এই রিজনটা না, এটা কোন রিজন? এটা পি কিউ, এটা আর এস টি, এরপরে যেটা আবার কিউ, টি কিউ। হ্যাঁ, টি কিউ একটু আগে বলেছিলাম যে টি কিউটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে টিকিউ যে সময়টা সেটা হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টল বা ফেজ 4 অফ অ্যাকশন পটেনশিয়াল। তাহলে এই ডায়াস্টলের সময়ে হার্ট যখন রিল্যাক্স থাকে, আমাদের নর্মাল হার্টে কোনো প্রকার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না। থাকে না বলেই এই যে পিকিউআরএস কমপ্লেক্সের এটা কিরকম থাকে, আইসোইলেকট্রিক, তাই না? আইসোইলেকট্রিক মানে আমাদের লাইন উপরে ওঠে না, নিচেও নামে না, কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না। কিন্তু যেখানে মাসল ইনজুরি আছে, সেখানে যেহেতু সেল থেকে পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, একটা হাইপার ক্যালিমিয়া তৈরি হচ্ছে। এবং সেল থেকে বেরিয়ে গেলে যদি হাইপার ক্যালিমিয়া হয়, ওই সেলগুলার যে ইনজুর্ড সেল, ওদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল একটু উপর দিকে উঠতেছে, লেস নেগেটিভ হচ্ছে। এটা অ্যাকশন পটেনশিয়ালে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কেন এই জিনিসটা হয়। তো আপাতত এটা বিশ্বাস করে নিতে পারেন যে হয়। কারণ কি, সহজ সহজে যদি বলার চেষ্টা করি, মনে করেন এই একটা হার্ট সেল, এখানে পটাশিয়াম বেশি, মানে হাইপার ক্যালিমিয়া আগের চেয়ে বেশি। আগের চেয়ে বেশি হলে এই সেল থেকে তো নর্মালি পটাশিয়াম বের হয়,
বের হয়ে তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আসে, মানে রিপোলারাইজেশনে পটাশিয়াম বের হয় সেল থেকে, বের হলে সে আবার রেস্টিং এ আসে, মানে নেগেটিভ অবস্থায় আসে। কারণ বাইরে পটাশিয়াম এত বেশি বেড়ে গেছে যে ভিতর থেকে আর পটাশিয়াম বের হতে পারতেছে না সহজে, কম বের হচ্ছে, তাহলে ভিতরে 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 সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকতেছে। বেশি থাকলে এই পটাশিয়ামটা যদি বের না করতে পারে, তাহলে পটাশিয়াম তো বেশি নেগেটিভ হইতে পারবে না। নর্মালি -90 মিলিভোল্ট হওয়ার কথা ছিল, -90 তে যেতে পারবে না, ধরা যাক -70 তে এসে বসে আছে। তাহলে ওর রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটাই -70 তে উঠে গেছে, মানে একটু লেস নেগেটিভ হয়ে গেছে বা একটু মোর পজিটিভ হয়ে গেছে। এটা ওই ইনজুড সেলগুলোতে হয়। তাহলে আমার ডায়াস্টলের সময় যখন কোনো প্রকার কারেন্ট অফ ইলেকট্রিক কারেন্ট থাকার কথা না ভেন্ট্রিকলে, নিউট্রাল থাকার কথা, সে সময় হইতেছে কি, যেহেতু এখানে হাইপার ক্যালিমিয়া হয়েছে, যেহেতু এখান থেকে পটাশিয়াম বেড়ে গেছে, যেহেতু এখান থেকে একটু মানে লেস নেগেটিভ, যেহেতু পটাশিয়াম বেশি, তো সে তাহলে এখান থেকে এই সেলগুলোতে -90, বাইরের সেলগুলো তো নর্মাল -90, আর ভিতরের সেলে কত, -70, মানে ভিতরে একটু কম নেগেটিভ বা ভিতরে একটু বেশি পজিটিভ, যদি পজিটিভের কথা বলি, তাহলে সে একটা পজিটিভ ওয়েভ এদিকে ছড়ায় দিবে। তার থেকে সে পজিটিভ আয়ন গুলো ওই পটাশিয়াম আয়নকে এদিকে ছড়ায় দিবে। তাহলে পজিটিভ আয়ন মানে ডিপোলারাইজেশন ওয়েভ ছড়ায় দিবে কোত্থেকে, সাব এন্ডোকার্ডিয়াল রিজন থেকে এপিকার্ডিয়ামের দিকে। যদি তাই দেয়, এখানে ধরলাম একটা ইলেকট্রোড চোখ মেলে বসে আছে এটাকে মেজার করার জন্য, তাহলে ডিউরিং ডায়াস্টল যখন এই ইলেকট্রোডে কোনো সিগন্যাল আসার কথা না, তখনও এইখান থেকে এই মুখী একটা সিগন্যাল, খুব উইক সিগন্যাল হলেও আসতেছে ডিউরিং ডায়াস্টল, বা টিকিউ ফেজ, বা টিকিউ ফেজ সিগন্যাল আসতেছে। তাহলে এই সিগন্যালটা যদি আসে, তার মানে ওর দিকে পজিটিভ সিগন্যাল আসতেছে। পজিটিভ ইলেকট্রোডের দিকে পজিটিভ সিগন্যাল আসলে একটু আপওয়ার্ড ডিফ্লেকশন হবে। তাহলে টিকিউটা এইরকম না থেকে একটু আপওয়ার্ডই চলে যাবে টিকিউ। দেখেন টিকিউ আপওয়ার্ডে চলে গেছে, এসটি আগের জায়গাতেই থাকবে। তাহলে এসটি তুলনামূলকভাবে নিচে চলে গেছে, এটা হলো এসটি ডিপ্রেশন, এটাই এসটি ডিপ্রেশন। এসটি এইটা তো হলো কন্ট্রাকশনের সময় হয়েছে, এইটা আগের অবস্থায় যাবে কেন সেটার ব্যাখ্যা হচ্ছে, যখন এই যে ডায়াস্টের সময় ঘটনা ঘটলো, যখন সিস্টল হবে তখন তো পুরোটাই সব পজিটিভ চার্জ দিয়ে ভরে যাবে। নর্মালি পজিটিভ ইম্পালস তো এমনি আসবে, এসএ নোট থেকে ইম্পালস গুলো আসবে, এই পজিটিভ এসে তখন এদিকে তো পজিটিভ বেড়ে যাবে, তো এ তখন এই যে ইনজুড এরিয়া, ওকেও এর পজিটিভিটি দিয়েই ভাসায় ফেলে, মানে ওই সামান্য পজিটিভিটিকে সে বাড়ায় দিয়ে সবাইকে একই লেভেলে নিয়ে এসে নিউট্রাল করবে। তার মানে সে তখন তার আগের যে রেস্টিং পটেনশিয়াল, বা তার যে আগের যে রেস্টিং অবস্থায় যেরকম থাকতো এসটিটা নর্মাল অবস্থায়, ইনজুড সেলও যেহেতু নর্মালের সাথে তখন মিলেমিশে একাকার হয়ে গেছে, তখন সে তার নর্মাল এসটি লেভেলে চলে আসবে। কিন্তু টিকিউ যেহেতু তুলনামূলক উপরে উঠে গেছে, এই জন্য তখন এই নর্মাল এসটিকেই আমার মনে হবে এসটি ডিপ্রেসড। এটা হচ্ছে এসটি ডিপ্রেশন। এই যে হলো তার ছবি, যদি বোঝার চেষ্টা করেন করতে পারেন। আমার কথা যদি বুঝেন, ডায়াস্টোলিকটা এটাই। সিস্টোলিক কারেন্ট অফ ইনজুরিও হয়, সেটা আর বলতে চাচ্ছি না, এটা একটু সহজ এজন্য এটা বললাম। সিস্টোলিক ঝামেলা কম, সিস্টোলিক কারেন্ট অফ ইনজুরিও হয়। এই যে সিস্টোলিক কারেন্ট অফ ইনজুরি ছবি দেওয়া আছে, সিস্টোলিক কারেন্ট অফ ইনজুরি হচ্ছে সিস্টোলিক মানে নর্মাল পার্ট থেকে ইয়ের দিকে আসে। কারণ আমরা যেহেতু ট্রান্সমুরালটা বললাম, একটা বুঝলেই হবে, এত বুঝতে হবে না, খালি বুঝে রাখেন। তাহলে সাব এন্ডোকার্ডিয়াল ইনজুরি হইলে এসটি কি হয়, ডিপ্রেশন হয়। কেন হয়? কারণ টিকিউটা উপরে চলে যায়, তুলনামূলক এসটিটা নিচে। এখন আসেন, যদি ট্রান্সমুরাল হয়, এবার এই ভেন্ট্রিকল ট্রান্সমুরাল ইঞ্জুরি হয়েছে পুরোটা জুড়ে, ট্রান্সমুরাল ইঞ্জুরি। এখন ট্রান্সমুরাল ইঞ্জুরি যদি হয়, দেখেন একটু আগে আমরা বলেছিলাম সাব এন্ডোকার্ডিয়াম কি করে, ওখান থেকে তার ডাউনওয়ার্ড ডিরেকশনে বা ইলেকট্রোডের দিকে পজিটিভ ইম্পালস পাঠায়। এও তো পজিটিভ ইম্পালসই পাঠাবে, একই মেকানিজম, সেদিন আর মেকানিজম বললাম না। কিন্তু এ পাঠাবে কোন দিকে? এর তো পুরোটাই ড্যামেজড, পুরোটাই তো পজিটিভ চার্জ নিয়ে বসে আছে, সে পজিটিভ চার্জ পাঠাবে কোথায়? সাইডে। কোন দিকে? এদিকে। ডিউরিং ডায়াস্টল
কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকার কথা না, কিন্তু ও একটু ইলেকট্রিক শো করবে, সেটা এখান থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। তো একটা ইলেকট্রন এখানে বসে চোখ মেলে তাকায় আছে এই অংশটাকে দেখার জন্য, সে দেখলো তার থেকে দূরে সরে যাচ্ছে কিছু ইম্পালস। তাহলে তার থেকে যদি দূরে সরে যায় দ্বিগুণ ডায়াস্ট্রল, তার যে টিকিউ টিকিউ যে আইসোইলেকট্রিক লাইনে থাকার কথা তার থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে সে তখন একটু পজিটিভ, যেহেতু পজিটিভ ডিসচার্জ যদি দূরে সরে যাচ্ছে, সে হবে নিচে নেমে যাবে, ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হবে। তাহলে নর্মালি টিকিউটা হয়ে যাবে একটু ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। তুলনামূলকভাবে ওই সিস্টেমকে গিয়ে আবার সবটাকে সে লেভেল বানায় ফেলবে, তখন তার এসটিটা আগের যে রেস্টিং অবস্থা ছিল সেই পর্যায়ে থাকবে। কিন্তু যেহেতু এখানে টিকিউ তুলনামূলকভাবে নিচে নেমে গেছে, এসটি আগের অবস্থাতেই আছে, তো মনে হবে যে এসটি উপরে উঠে গেছে। এই যে এইটা হচ্ছে, এই যে টিকিউ নিচে নেমে গেছে, টিকিউ এর লাইন হয়ে গেছে এটা, এসটি হচ্ছে তার আগের, এটা হচ্ছে তার মেইন রেস্টিং মানে অবস্থায় আর কি। সেই লেভেলে আছে তখন, সে আসলে উঠে নাই, বরঞ্চ আরেকজন নেমে গেছে। তাইলে এইটা হচ্ছে ফুল থিকনেস এন্ডোকার্ডিয়াল ইনজুরি হইলে কেন এসটি এলিভেশন হয়। একইভাবে পেরিকার্ডিয়াল, যদি পেরিকার্ডাইটিস হয় তাহলে এসটি এলিভেশন হয়। কারণ কি, এটা আরো সহজ, কিন্তু ব্যাখ্যা মেকানিজম একই। ধর পেরিকার্ডিয়াম মানে কি হার্টের কাভারিং, ও হচ্ছে সবসময় একটা পজিটিভ ইম্পালস দিতেছে, ও দিলে কোন দিকে দিবে, এদিকে। ওইদিকে দেওয়া মানে কি, এখানে যে ইলেকট্রন বসে আছে তার থেকে দূরে সরে গেছে। বেশ। এখন পার্থক্য কি, যদি ট্রান্সমুরার ইনফ্যাক্ট হয় এই রিজনটাই হয়েছে, শুধু এই ইলেকট্রোড আমি পাইতেছি, কিন্তু পেরিকার্ডিস হলে তো সব জায়গা থেকে সেরকম দূরে দূরে ঈশ্বর হবে, তার অনেকগুলো ইলেকট্রোডই এই ইভেন্ট পাওয়া যাবে পেরিকার্ডাইটিস। তার মনে হয় আজকে যথেষ্ট হয়েছে, এখন আমরা একটু টি ওয়েভ নিয়ে আলোচনা করি, শেষ করে দেবো আলোচনা আজকে। এসটি এলিভেশন, এই যে দেখেন এলিভেশন, এই যে ডিপ্রেশন, আর টি ইনভার্সন। টি ইনভার্সনের কথা বলবো, এই যেগুলো হচ্ছে ছবি, ছবি দেখলেই বুঝবেন। এসটি এলিভেশনের ছবি দেওয়া আছে, ছবি নিয়ে আর কথা না বলি, দেখলেই বুঝবেন। এই যে টি ইনভার্সন এসটি এলিভেশনের ছবি দেওয়া আছে জাস্ট আপনাদের জন্য। এই যে এটা কোন জায়গা থেকে কোন জায়গায় দেখলে আমরা হার্ট কোন কোন আর্টারি এফেক্টেড হয়েছে এটা বুঝবো, ছবি দেখলেই বুঝবেন। আর ক্যামেরার কথা চিন্তা করলে বুঝবো কোন জায়গা থেকে কে দেখতেছে। টি ওয়েভ, টি ওয়েভ হচ্ছে লাস্টের যেটা। টি ওয়েভ ইনভার্সন হতে পারে ইসকেমিয়াতে, হাইপারট্রফিতে, এগুলো মেইনলি আমরা ইসকেমিয়াতেই পড়বো। আর হচ্ছে হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া এগুলো দেখবো। আচ্ছা, নর্মালি টি ওয়েভ ইনভার্টেড হতে পারে, এটা ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে। টি ওয়েভও সাধারণত পার্মানেন্ট থাকে, লেফট ভেন্ট্রিকল এগুলো বলবো না। আচ্ছা, হাইপারক্যালেমিয়াতে টি ওয়েভ হচ্ছে পিকড, টল, লম্বা টি হবে। হাইপোক্যালেমিয়াতে হবে ফ্ল্যাট। হাইপারক্যালসিমিয়াতে হচ্ছে কিউটি শর্ট হবে। হাইপোক্যালসিমিয়াতে ব্যাখ্যা দিব। কিন্তু একটা জিনিস বলে নেই, যে আমরা যে টি ওয়েভ আঁকি না, এরকম আমরা যে টি ওয়েভ আঁকি এটা আসলে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক একেবারে এরকম সুন্দর সিমেট্রিক টি ওয়েভ না। টি ওয়েভটা এরকম স্লোলি উঠে শার্পলি নামে, এই জন্য অ্যাসিমেট্রিক। দেখেন এটাকে পুরো দুই ভাগে ভাগ করা যাবে না, কারণ একদিকে একটু এরকম স্লোপ হয়েছে, একদিকে একটু শার্প হয়েছে, এরকম মানে বেসিক্যালি টি ওয়েভটা। তাহলে অ্যাসিমেট্রিক হয় টি ওয়েভটা, নর্মাল টি ওয়েভ। কিন্তু এই যে পিক টি, টল টি, এগুলো দেখা যাবে যে টি ওয়েভটা এরকম সিমেট্রিক হয়েছে, একই সমান, দুই দিকে একই রকম, এরকম সিমেট্রিক হয় সাধারণত। আচ্ছা, তো এই যে ছবিগুলো দিয়েছি, দেখে নিন হাইপার ক্যালেমিয়া, হাইপার কি হয়। হাইপার ক্যালেমিয়া ছবি দেখা যাচ্ছে মনে হয়, শেষ করবো সমস্যা নেই, এই যে প্রায় শেষের পথে আমরা। এই যে টলটির এই ছবি টবি দিয়েছি, এগুলো ব্যাখ্যা এখানে আছে। কিন্তু বেসিক্যালি বলি, সত্যিকার অর্থে বলি, যে হাইপার ক্যালেমিয়া কেন টলটি, এই ব্যাখ্যা কোথাও ক্লিয়ার নাই। মানে আমি যে কয় জায়গায় দেখার চেষ্টা করছি, অনেকে অনেক কথা বলছে, কোনোটাই আমার ওইভাবে পছন্দ হয়নি। ইভেন এই বইটা খুবই ভালো, এই বইটা সবই ব্যাখ্যা করছে মোটামুটি, কিন্তু সে এই জায়গায় এসে একটা দায়সারা কথা বলেছে। এই যে সেই দায়সারা কথা লেখা আছে এখানে, পড়ে নিবেন। এটা মনে মুখস্থ রাখলে দু একটা কোনো ক্ষতিই নাই, যে হাইপার ক্যালিমিয়া হলে টলটি হয়। হাইপোক্যালিমিয়ারটা ব্যাখ্যা বোঝা যায়, কিন্তু হাইপার ক্যালিমিয়ারটা ব্যাখ্যা বোঝা যায়, মানে ব্যাখ্যা দিয়েছে কিন্তু পছন্দ হয়নি আর কি, আপনারা একটু দেখে নিন। এটা কি বালতিজন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর শর্টকাট যদি পড়তে চান তাহলে আপনার ইসিজি পড়বেন, জন হ্যাম্পটনের একটা বই আছে, ইসিজি মেড ইজি। আর হচ্ছে ডেল ডাবিনের একটা বই আছে। এটা শর্টকাট না আসলে, কিন্তু এটা ওই যে প্রায়
জন হ্যাম্পটন স্টাইলে লেখা, কিন্তু আরেকটু ডিটেলস এবং আরেকটু সুন্দর করে আরেকটু ভালো করে ব্যাখ্যা করে। আমার ছবি টবিগুলো সাধারণত এই তিনটা বই থেকেই নেওয়া। ডেল ডাইভিনের বইটা পড়তে পারেন। আর এটা তো একটু বেশি ডেসক্রিপটিভ, তো এগুলো বললে বুঝবেন আশা করি, এই জন্য এগুলো বলতেছি না। একটা ব্যাখ্যাও দেওয়া আছে টিএম ইনভার্সনের, এটাও সহজ। আর হার্ট ব্লক আর আজকে এই মুহূর্তে বলতে ইচ্ছে করতেছে না। হার্ট ব্লক আমরা পড়ছি এর আগে, ওই দিন আমরা এটি এইটা একটু ব্যাখ্যাও দিয়েছি। এটা করলে এটাও বুঝবেন। আর এই তো আমাদের আজকের ক্লাস শেষ। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন আর কি।